আসসালামাইকুম, কি অবস্থা সবার? আজকে আমি যাইতেছি কাকরাইল। কাকরাইল যাওয়ার কারণ হচ্ছে 8 তারিখ একটা ইন্টারভিউ আছে, তো আজকে হচ্ছে 6 তারিখ। তো আজকে আমি ওখানে পাসপোর্টটা জমা দিব, কারণ পাসপোর্ট জমা ছাড়া কিন্তু ইন্টারভিউ দেওয়া যায় না। এই জন্য যাচ্ছি কাকরাইল ইন্টারভিউ দেওয়ার জন্য। দেখি ইন্টারভিউ দিতে কী কী ডকুমেন্ট লাগে এবং তাদের সাথে আমার কি কথা হয়েছে সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করবো। চলো যাওয়া যাক। এইখান থেকে রাস্তা বের হয়ে রাস্তার ওপার থেকে বাসে উঠবো। তো এত পরিমাণে গাড়ি যে রাস্তায় বের হতে পারতেছি না। প্রায় আমি 5 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে তারপর রাস্তা বের হয়েছি। এখান থেকে ঢাকার সব বাসই পাওয়া যায়, তো প্রথমে বুঝতে পারতেছিলাম না কোন বাসে উঠবো। তারপর অনেকক্ষণ পর সাভারের একটা বাস পেলাম, এটাই উঠে আমি ঢাকা মৎস্য ভবনের সামনে নামবো। ওখান থেকে আবার একটা বাস চেঞ্জ করে তারপর যাব কাকরাইলে। বাসের ভিতরে একদমই শ্বাস নিতে পারতেছিলাম না। তারপর এত পরিমাণে ধুলাবালি এবং গন্ধ, খুবই একটা খারাপ অবস্থা। বাইরে তাকিয়ে দেখি মনে হচ্ছিল যেন আমি কোনো বজ্রের ভিতরে আছি। প্রথমে নামছে হচ্ছে গিয়া মৎস্য ভবন, তারপর ওইখান থেকে আবার একটা বাসে উঠছি। ওইখান থেকে একটা বাসে ওঠার পর তারপর আসছি কাকরাইলে। এখান থেকে আবার আমার রাস্তা পার হতে হবে, পার হতে হবে। এই রাস্তা পার হওয়ার পর সম্ভবত সামনেই আছে ইসলামী ব্যাংক হসপিটাল। তো ওইটার নিচেই হচ্ছে গিয়া যেখানে আমি যাচ্ছি আপনার সেন্টারটা। তো বাসের ভিতরে এত পরিমাণে যে লোক ছিল, মানে ধারণার বাইরে। একটা মানে পা ফেলার মতো জায়গা ছিল না, এমন একটা অবস্থা ছিল। এবং প্রায় 3 ঘন্টা লাগছে আমার নবীনগর থেকে একেবারে কাকরাইল আসতে। পুরো জার্নিতে একেবারে মানে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। এখন লাইনে দাঁড়াচ্ছি যে এইখান থেকে আবার এতে যাবো। ওকে, আমি প্রথমে ভাবছিলাম যে এরা রাস্তা পার হওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, কিন্তু না, তারপর বুঝতে পারলাম এরা বাসের জন্য লাইনে দাঁড়িয়েছে। ছোটোবেলা থেকে আমার ঢাকায় অতটা বেশি আসা হয় না, বা ওই রকম ঢাকার যে এক্সপিরিয়েন্সটা ওইটা আমার নেই। তার কিন্তু এখন ইদানিং মানে খুব ঘন ঘন আর কি মানে ঢাকায় আসা হচ্ছে। কিন্তু আমি আসলে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটা আসলে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে বিভিন্ন জায়গায় বা আমি যেখানে যাই, তো সেইখানে একটু খুঁজে খুঁজে যেতে হয়, বা অনেক নতুন নতুন লোকের সাথে কথা বলি। আমি এখন প্রথমে আমি আসছিলাম হচ্ছে ইসলামী ব্যাংকের সামনে, আসছি অনেকক্ষণ কোথাকুতি করছি, তারপর পারি না, তারপর একটু সামনে চলে গেছিলাম। কিন্তু তারপর তাদেরকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর বললো যে ফুলকলি যেটা আছে, তো এইটা লিফটের 3 হচ্ছে কি তাদের অফিস। ভবনটা একটু আপনাদের দেখাই। তো এই যে ভবনটা আছে, এই ভবনের লিফটের 3 আমাকে যেতে হবে তাদের অফিসটা। চলুন দেখা যাক। আমি এখানে 3টে লিফট আছে, এখন কোন লিফটে যে আমি উঠবো সেটাই বুঝতে পারতেছিলাম না। তাই চিন্তা করলাম যে যেহেতু 3 নম্বর ফ্লোরে, এই যে হচ্ছে তাদের এখান ইন্টারফেস। আর এজেন্সি থেকে বের হতে প্রায় 2টা আড়াইটার মতো বেজে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে তারপর বাসে উঠে বাসায় চলে যাব। আর তার আগে একটা রমনা পার্ক দেখছিলাম, ওখানে একটু যাওয়ার ইচ্ছা আছে। দেখি সময় হলে যাব, না হলে তো ডাইরেক্ট বাসায় চলে যাব। একটা চিকেন ফ্রাই, একটা চিকেন বল এবং একটা চিকেন ললিপপ নিলাম। তো আসলাম রমনা পার্কে। তো যেহেতু এখানে আসছি, তো চিন্তা করলাম একটু পার্ক থেকে ঘুরে যাই। রমনা পার্কে এই আমি মনে করেন লাইফে ফার্স্ট টাইম আসছি, তো একটু দেখা যাক যে পার্কটা কীরকম। রমনা পার্কটা বিশাল। রমনা পার্কের ভিতরে দেখলাম অনেক বড় বড় এবং সুন্দর সুন্দর গাছ আছে। অনেকে এখানে ঘুরতে আসে এবং অনেকেই ভিডিও করতে আসে, কারো পেজের জন্য বা অন্য কোনো টিকটক করার জন্য অনেকে এখানে আসে। এরকম বড় বড় মানে দেখতে ভালোই লাগতেছে, এত বড় বড় গাছ এই পার্কের, রমনা পার্কের ভিতরে অনেক বড় বড় গাছ আছে। এরকম পার্কের ভিতরে এরকম অনেক কাঠবিড়ালি দেখা যায়, এদের দেখতে খুব ভালোই লাগে। আরও দেখতে পারবেন বড় বড় গাছ এবং জোড়ায় জোড়ায় পাখি। এই সেই বিখ্যাত রমনা পার্কের দুই পাশে দেখতে পাচ্ছেন যে 2টা ব্রিজের মতো আছে। এখানে শত শত ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে আপনার ছবি তোলার জন্য। এখানে সিনেমা চলতেছে। এই পার্কে এসে দেখি যে অনেকেই গার্লফ্রেন্ড নিয়ে আছে, আবার অনেকেই একাকী বসে আছে আমার মতো, অনেকে আবার ফ্রেন্ডদের সাথে আসছে ঘুরতে। মোটামুটি ভালোই লাগছে এবং এটা
এবং জগিং করার জন্য সকালে একটা বেস্ট একটা প্লেস হতে পারে। এবং এই ঢাকা শহর ব্যস্ত শহরে এরকম একটা জায়গায় আসলে আসলে খুব ভালো লাগে, শান্ত একটা পরিবেশ। হ্যাঁ, অনেক ধরনের মানুষ এখানে দেখা যায়, এটা দেখতে ভালোই লাগে। পার্কের বিশেষত্ব হচ্ছে এই যে ব্রিজগুলা, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা নিচে রয়েছে কাঠ দিয়ে তৈরি এবং উপরে হচ্ছে গিয়া স্টিলের লোহা। ঠিক আছে, তো এইখানে হাঁটতে মোটামুটি ভালোই লাগে। এইখানে এমন অনেক লোক আছে যারা মালা বানিয়ে বিক্রি করে এবং অনেক ক্যামেরাম্যান দেখতে পারবেন যারা প্রফেশনালি এখানে ছবি তোলে। এবং কিছু কিছু ছাউনি আছে যেগুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে। এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। ওইখানে দেখতে পাচ্ছেন ছোট একটা আছে, ওইটা হচ্ছে ক্লান্ত হয়ে গেলে বসার জন্য। তারপর এইখানে আছে হচ্ছে গিয়া, এইটা আমি কি নিজেও বুঝতেছি না, মনে হচ্ছে যে কোনো মোমবাতির মতো হচ্ছে আবার, কিন্তু এটার ভিতরে ঢোকার জন্য একটা দরজা আছে, এই যে এখান থেকে ভিতরে ঢোকা যায়। তারপর উপরে হয়তো বা ওখান ভিতর থেকে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা উপরে ওঠা যায়। উপর থেকে আবার ওইখান থেকে একটা সিঁড়ি আছে যেটার মাধ্যমে একেবারে টপে ওঠা যায়। আসলে জায়গাটা কিন্তু অনেক বড়। আমি এখন পর্যন্ত 30 মিনিট ধরে হাঁটতেই আছি, কিন্তু এটার শেষ খুঁজে পাচ্ছি না। হয়তো বা সামনে আর বেশিক্ষণ নাই, সামনে এটা শেষ হয়ে যাবে মনে হচ্ছে। কিন্তু এই পার্কে অনেক বড় বড় গাছ আছে। আমার মন দেখে মনে হচ্ছে যে গাছগুলা হয়তো বা 20, 30, 40, 50 বছরের পুরনো এরকম হবে। হ্যাঁ, তো মোটামুটি পার্কটা শান্ত আছে, সুন্দর আছে এবং বসার জন্য একটা ভালো পরিবেশ আছে। আপনার রমনা পার্কের যে টোটাল ম্যাপটা এখানে সুন্দর করে দেওয়া আছে, যে রমনা পার্কের কোন জায়গায় কি আছে এবং রমনা পার্কটা কতটা বিস্তৃত। যে কিছু কিছু গাছ, যে গাছগুলো একটু স্পেশাল, সেই গাছগুলোর বাংলা নাম, ইংরেজি নাম, বৈজ্ঞানিক নাম এবং গুরুত্ব, এগুলো সব দেওয়া আছে। সব গাছে নাই, যে গাছগুলো আর কি স্পেশাল ওই গাছগুলো এরকম দেওয়া আছে। এবং এইরকম কিছু কিছু ছোট ছোট ফুলের বাগান আছে, কিন্তু এটা কি ফুল গাছ সেটা আমি ভালো করে জানি না। তারপরও এখানে যে ফুল গাছগুলো আছে এখানে মনে হয় না যে অতটা ভালোভাবে যত্ন নেওয়া হয়, কারণ অনেক ফুল গাছ মরে গেছে বা পানি দেওয়া হয় না। এবং এর ভিতরে কিন্তু অনেকগুলো ঘাস দেখতে পাচ্ছেন, যে ফুল গাছের ভিতরে ফুল গাছের চেয়ে ঘাস বেশি। আমি যে আজকেই প্রথম আমি লং কোনো ব্লগ বানাইতেছি এবং আমার আগে ব্লগ বানানোর কোনো অভিজ্ঞতা নাই। তারপরও আমি মনে করেন আমি ভুল বলতেছি, জানি যে আমার ব্লগটা হচ্ছে না, তারপর আমি চেষ্টা করতেছি যে কীভাবে আপডেট করা যায়। আর অনেকে হচ্ছে কি যে ব্লগারদের যারা কেন ব্লগ মানুষ শুরু করতে চায় না, যে ব্লগ করলে অনেকে তাকিয়ে থাকে বা কেমন কেমন জানি করে, ঠিক আছে, এই জন্য মনে হচ্ছে যে মানে নিজের কাছে কেমন জানি লাগে। আগে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নাই তো হয়তো বা এই জন্য। এই তারপরও ব্লগ করতে মোটামুটি ভালোই লাগে, কারণ আমার যে লাইফের যে গোল বা আমার যে শখ, হবি, তার সাথে আমি একটা সময় ছিল যে আমার লাইফের কোনো হবি ছিল না বা কোনো গোল ছিল না বা কোনো এইম ছিল না। কিন্তু এখন সেটা তৈরি হয়েছে এবং আমি এমনভাবে তৈরি করছি যে একটার সাথে আরেকটা কানেক্টেড। যেমন আমার ঘুরতে ভালো লাগে, আই এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। তো আমি যেহেতু ঘুরতে ভালো লাগে, তো আমি এই জন্য ট্রাভেলের ভিডিও করি বা ব্লগ করি, ঠিক আছে। আমি যেহেতু মোটামুটি জাপানি ভাষা পারি, এই জন্য জাপান সম্বন্ধেও অনেককে এই যে ব্লগ বা শর্ট ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আমার বয়স বেশি না, তারপরও কেন জানি মনে হচ্ছে যে লাইফের অধিক একটা অংশই আমি নষ্ট করে ফেলেছি। কীভাবে নষ্ট করেছি, মনে যে বলতে পারেন যে আমি কিছু কোনো স্কিল শিখি নাই, ওই রকম কোনো স্পেশালিস্ট স্কিল শিখি নাই। তারপর ওই রকম পরিস্থিতিও ছিল না, বা আমি নিজে ইচ্ছা করে শিখি নাই, ঠিক আছে। অনেক সময় টাইম পাস করে অনেক সময় নষ্ট করছি, এই জন্য রিগ্রেট হচ্ছে। কিন্তু আমার কাছে এইটা ভালো লাগতেছে যে
না, আমি যে সময়টা এই জিনিসটা বুঝতে পারছি, অনেকে আসলে এই সময় এই জিনিসটা বুঝতে পারে না, বা অনেকে 30-40 বছর যে সময় বয়স হয় ওই সময় জিনিসটা বোঝে, কিন্তু ওই সময় তাদের আর ওইটা ঠিক করার সময় থাকে না বা তার স্কোপ থাকে না। এই জন্য যেহেতু আমি বুঝতে পারছি, তাই আমার নিজের কাছেই না, ঠিক আছে, এখন আর সময় নষ্ট করা যাবে না। সময় ইজ মানি, সময় ইজ পাওয়ার। তাই সময়টাকে এখন থেকে আমার নিজের অনুযায়ী আমি ব্যয় করবো, আমার ইচ্ছা মতো আমি ব্যয় করবো, যে কোথায় আমার সময় আমি ব্যয় করব, বা যেখানে আমি চাই যে সময় ব্যয় করতে, যে না এখানে আমার সময় আমি এটা দিব। সময় ইজ পাওয়ারফুল। এইখানে যেখানে আমি সময়টা দিতে চাবো ওইখানেই আমি সময়টা দেবো। ফালতু কোনো কাজে বা অন্য কোনো ইতে সময় দেবো না। আমার যে যে কাজগুলো আমার করতে ভালো লাগে ওই কাজগুলোর পিছনে আমি সময় দিব। আমি এমন কোনো কাজে সময় দেবো না যেখানে আমার ভালো লাগে না বা আমার ইন্টারেস্ট নাই, বা আমার ভালো লাগলে ওখানে আমার কোনো লাভ নেই, এইরকম কোনো কাজে আমি আমার সময় অন্তত আর ব্যয় করতেছি না। কারণ লাইফের অনেকটা সময় আমি এইসব ফালতু কাজে ব্যয় করে ফেলেছি। এখন আর না, যেটা করেছি ওই পর্যন্তই। পাস্ট ইজ পাস্ট। মানুষ চাইলে সব কিছুই পারে। যেমন আমি এখন যে হবিগুলো আমার নিজের ভিতরে আনবো, যেমন লার্নিংটা কিন্তু পড়তে ভালো লাগে না, কিন্তু করতে করতে এমন একটা সময় যে ওইটা আর কিছু মনেই হয় না, ওটা আপনার নিজের হবি হয়ে যায়, ঠিক আছে। ওইটা করতে আমার ভালো লাগে। তো প্রথম কষ্ট হবে, প্রথম ভালো কাজ করতে প্রথম কষ্ট হবে। যেমন হইতে পারে যে আমার ফেসবুকে রিল বা ইউটিউবে রিল স্ক্রল করতে ভালো লাগে, কিন্তু ভালো লাগলেও কী করার, ওইটা তো আমার ভবিষ্যৎ নাই। হ্যাঁ, ওটা দিয়ে তো আমার কিছু হবে না। তাই ভালো লাগুক আর না লাগুক, আমার যেটা আমার লাইফটা বেটার করতে পারে ওইটাই আমি করব, ঠিক আছে। এমন একটা সময় যাবে ওইটা করতে ওইটা করতে আমার ভালো লাগে, ঠিক আছে।